आज ऑनलाइन क्लासे আমরা আলোচনা করব নাট্যকার সমু মিত্রের বিভাব নাটকের সূচনা অংশের পরের কিছুটা অংশ আজকে চেষ্টা করা হবে। সূচনার পরে ফার্স্ট লাভ সিন মানে প্রথম যে প্রেমের দৃশ্যে অভিনয় রয়েছে সেই অংশটাই লাইন ধরে আলোচনা করব। আর আলোচনা করার সময় যে লাইন থেকে প্রশ্ন হবে, এমসিকিউর প্রশ্ন হলে ওই প্রশ্ন যেগুলো তথ্য আছে, প্রশ্ন যেগুলো তথ্য থেকে প্রশ্নগুলো হবে সেগুলোকে ব্র্যাকেটে রাখতে বলবো, আর যেগুলো এসকিউর প্রশ্ন হবে সেগুলোকে আগের দিনের মতো দাগ দিতে বলবো, আর যেগুলো ব্রড কোশ্চেন হবে রচনাধর্মী প্রশ্ন ওগুলোকে দাগ দিয়ে পাশে স্টার মার্ক দিয়ে 5 লিখে রাখবে, তোমাদের বুঝতে সুবিধা হবে। তো এর আগে আমাদের সূচনা অংশের প্রায় পুরোটা আলোচনা করা হয়ে গিয়েছিল, শেষের দিকে একটু অংশ বাকি ছিল। আমি বলেছিলাম যে সূচনার একেবারে শেষের দিকের অংশ একটু বাকি থাকলে সুবিধা ওই অংশটুকু আলোচনা করে নিয়ে পরের যে আলোচনা সেই আলোচনাতে যেতে সুবিধা হবে। সেই আলোচনাটাতে গেলে তোমরা আগের অংশের সঙ্গে পরের আলোচনাটার একটা যোগসূত্র খুঁজে পাবে। আমাদের এর আগে সূচনা অংশে ছিল যে নাট্যকার সমু মিত্র বিভাব নাটকের জন্য বিভিন্ন জায়গা থেকে ভঙ্গির সন্ধান পেয়েছিলেন, ভঙ্গির একটা ধারণা তিনি পেয়েছিলেন। কখনো উড়ে দেশের যাত্রা মানে উড়িষ্যার যাত্রাপালা থেকে, কখনো মারাঠি তামাশা থেকে অর্থাৎ মারাঠা তথা মহারাষ্ট্রের নাটক থেকে, আবার পুরনো বাংলা নাটক থেকে, আর জাপানের কাবুকি থিয়েটারে থেকে। এই জাপানের কাবুকি থিয়েটারে যে দুটো দৃশ্যের কথা এখানে উপস্থাপিত হয়েছে সেই দৃশ্যের মধ্যে একটা দৃশ্য ছিল নাইট দুর্গ থেকে বেরিয়ে যাচ্ছেন ক্ষুব্ধ হয়ে, আর একটা দৃশ্য ছিল যে দুইজন লোকের মধ্যে লড়াইয়ের দৃশ্য ছিল। তো সবই ভঙ্গি নির্ভর, ভঙ্গির ওপরে জোর দেওয়া হয়েছিল অভিনয়ের ওপরে, আর জোর দেওয়া হয়েছিল কল্পনার উপরে। কাদের কল্পনার উপরে জোর দেওয়া হয়েছিল সেটা তোমরা জানো, যে দর্শকদের কল্পনা শক্তির উপরে জোর দিয়ে আর অভিনয়ের ভঙ্গিমার উপরে জোর দিয়ে এখানে নাটক মঞ্চস্থ হয়েছিল। এর সঙ্গে আমি যোগ করেছিলাম যে শুধু ভঙ্গি আর দর্শকদের কল্পনার উপরে নির্ভর করে যখন মঞ্চস্থ হচ্ছে কোনো নাটকের দৃশ্য তখন হয়তো কোথাও একটু ঘাটতি থেকেও থাকতে পারে। তো সেই ঘাটতি পূরণ করার জন্য সাহায্য নেওয়া হয়েছে সংলাপের। আমাদের বিভাব নাটকে সেই সংলাপও একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে। যাই হোক, সূচনার ঠিক পরপরই নাট্যকার বলছেন যে এই পড়ে বুকে ভরসা এলো। তোমরা এই লাইনটা দাগ দেবে, এই পড়ে বুকে ভরসা এলো, এই লাইনটা দাগ দাও। এটা থেকে এসকিউর প্রশ্ন 1 নম্বরের প্রশ্ন আসবে কার, কি পড়ে বুকে ভরসা এলো, তিনি কি পড়ে ভরসাটা পেয়েছিলেন। তাহলে কি পড়ে না জাপানের কাবুকি থিয়েটারের ভঙ্গি নির্ভর যে নাটকের দৃশ্য বা নাটকের দৃশ্যে যে ভঙ্গির ওপরে নির্ভর করা হয়েছে, তো সেই ভঙ্গির ব্যাপারটাকে নাট্যকার গুরুত্ব দিয়েছেন। ওই পড়ে বুকে ভরসা এসেছিল কারণ সাহেব একে সার্টিফিকেট দিয়েছে। তোমরা জানবে এর আগে সাহেবের প্রসঙ্গ এসেছিল, যে নাট্যকার বলেছিলেন যে সম্ভবত দর্শকরা ওই ভঙ্গিকে গ্রহণ নাও করতে পারে, নাও মানতে পারে। তার কারণ যারা ইংরেজদেরকে অনুকরণ করছে ভাষায়, পোশাক আশাকে, আদব কায়দায়, এমনকি তারা বিলিতি বায়োস্কোপ দেখছে, বিলিতি সিনেমা দেখছে, তো তারা এই ধরনের নাট্যভঙ্গি কেন গ্রহণ করবে? হ্যাঁ, গ্রহণ করতে পারে যদি সাহেবরা মানে। যেমন সাহেবরা রবি ঠাকুরকে মেনেছিল, তাই রবি ঠাকুরকে ওই
ইংরেজি জানা, ইংরেজদের অনুকরণকারী বাঙালিরাও মেনে নিয়েছিল। ঠিক তেমনি এখানেও বলা হয়েছে যে মানতে পারে কারণ সাহেব একে সার্টিফিকেট দিয়েছে। এই ভঙ্গিটা নাটকে যে ভঙ্গি নির্ভর উপস্থাপনা, সেই ভঙ্গি নির্ভর উপস্থাপনাকে সাহেবরা সার্টিফিকেট দিয়েছে। তো সাহেবরা যদি সার্টিফিকেট দেয় তাহলে এদেশের যারা ইংরেজি শিক্ষিত লোকেরা বা দর্শকেরা এর কদর বুঝবে। আর তো কিছু না, খালি মেনে নেওয়া। তো সাহেবরা সার্টিফিকেট দিয়েছে, অতএব ইংরেজি শিক্ষিত বাঙালিরা কদর বুঝবে। এবারে শুধু একটু মেনে নিতে হবে, বাকিদের একটু গ্রহণ করতে হবে। ধরে নিন আপনারা যদি মনে করতেন যে এটা একটা গভীর বন, ধরে নাও মঞ্চে এমন একটা দৃশ্যের অভিনয় হচ্ছে যেটা বনের জঙ্গলের দৃশ্যের অভিনয় করছে, এটা গভীর জঙ্গলের মধ্যে অভিনয় হচ্ছে। এবং পরের লাইনটা আমি একটু ঘুরিয়ে দিলাম এবং তুমি একটা হনুমান, ওটা তো ঘুরিয়ে আমি বলতে পারি না, তো তুমি একটা হনুমান, তার মানে সেই জঙ্গলে যে দৃশ্যটা অভিনীত হচ্ছে সেই দৃশ্যে একটা হনুমানের অভিনয় আছে, একটা হনুমানের অভিনয়ের কথা উল্লেখ করা হয়েছে। মানে কেউ একজন হনুমানের চরিত্রে অভিনয় করবে। তাহলে হনুমানের চরিত্রে যদি অভিনয় করে মঞ্চে, তো তাকে হনুমান সাজাতে হবে, তার মুখটুক পুড়িয়ে দেওয়া হবে। তো কারোর মুখ পুড়িয়ে তাকে যদি হনুমান সাজাতে হয়, তার মুখে কি করবে? আলতা লাল রং মাখিয়ে দেবে, তাকে হনুমানের মতো লাগবে। তো ধরে নিন আপনারা যদি মনে করতেন যে এটা একটা গভীর বন আর তুমি একটা হনুমান, তাহলে তুমি হাজার আপত্তি করলেও কি চলতো? নিশ্চয়ই চলতো না। হাজার আপত্তি করলেও চলতো না, কারণ সবাই মিলে তোমার মুখ পুড়িয়ে প্রমাণ করে ছাড়তো যে তুমি তাই। কেন তুমি বলছি আমি বলছি না, বুঝতে পারছো তো? হ্যালো, হ্যাঁ বুঝে গেলে ভালো। এখানে আমি বলা যাবে না, শুনতে খারাপ লাগবে। তো নিজেরা এই জায়গাতে নিজেদেরকে বসাবে, যেহেতু আমি বলেছে, পড়ার সময় কিন্তু আমি দিয়েই পড়বে। যাই হোক, সবাই মিলে আপত্তি করলেও সবাই মিলে মুখ পুড়িয়ে প্রমাণ করে ছাড়তেন যে যে ব্যক্তি অভিনয় করছে সে সত্যিকারের হনুমানের চরিত্রে অভিনয় করছে। তাহলে তার মুখ পুড়িয়ে তাকে সত্যি সত্যি হনুমান সাজানোর চেষ্টা করতেন। যাই হোক, তাহলে সেই মনে করাটাই আরেকটু বেশি করে করুন না, সব ঝঞ্ঝাট মিটে যায়। এই লাস্ট লাইনটা তোমরা দাগ দেবে, সব ঝঞ্ঝাট মিটে যায়। ঝঞ্ঝাট, ঝামেলা, সমস্যা, এখানে বিরাট একটা সমস্যা ঝামেলা আছে এবং সেই সমস্যা সেই ঝামেলা খুব সহজে মিটে যেতে পারে যদি দর্শকেরা ব্যাপারটাকে মেনে নেয়, পুরো ব্যাপারটাকে কল্পনা করে নিতে পারে। অর্থাৎ দর্শকদের কল্পনা শক্তিটা যদি দর্শকরা একটু বেশি করে কাজে লাগাতে পারে, তাহলে অভিনয়ে যে মঞ্চসজ্জার অভাব আছে, ঘাটতি আছে, সেই ঘাটতিটা কিন্তু পূরণ হয়ে যাবে। এই পর্যন্ত বোঝা গেল? তাহলে আমরা এখন বুঝতে পারছি নাট্যকার প্রস্তুত, অভিনেতা অভিনেত্রীরা প্রস্তুত, দর্শকেরাও প্রস্তুত। দর্শকেরা তাদের কল্পনা শক্তি নিয়ে প্রস্তুত, আর অভিনেতা অভিনেত্রীরা মঞ্চসজ্জা ছাড়া শুধুমাত্র ভঙ্গির উপরে নির্ভর করে দর্শকদের সামনে কোনো দৃশ্যকে উপস্থাপন করার জন্য প্রস্তুত। কারণ অভাব দারিদ্র থেকে শুরু হয়েছে এই বহুরূপী নাট্যগোষ্ঠীর পথ চলা শুরু। যেমন মনে করুন, আমি কারোর বাড়ির দরজায় কড়া নাড়ছি আর ডাকছি। এর আগে তোমাদের আলোচনা করে দিয়েছি যে কে কার বাড়ির সামনে এসে দরজাতে কড়া নাড়ছে। কে কার বাড়ির সামনে এলো? তাহলে শম্ভু মিত্র অমর গাঙ্গুলির বাড়ির সামনে এলো, দরজাটা বন্ধ, দরজাতে কড়া নাড়ছে। এবারে দরজাতে কড়া নাড়ছে, কিন্তু মঞ্চে আমরা দেখতে পাচ্ছি শম্ভু মিত্র আর অমর গাঙ্গুলি দুজনে মুখোমুখি দাঁড়িয়ে আছে, কিন্তু একজনের মুখ ওপরের দিকে আর একজনের মুখ নিচের দিকে। কার মুখ ওপরের দিকে আর কার মুখ নিচের দিকে?
সৌম্যমিত্রের মুখ উপরের দিকে অমর গাঙ্গুলির মুখ নিচের দিকে। সৌম্যমিত্রের মুখ উপরের দিকে, অমর গাঙ্গুলি দোতলায় দাঁড়িয়ে আছেন, তাই অমর গাঙ্গুলির মুখ নিচের দিকে, তিনি নিচের দিকে তাকিয়ে সমুদার সঙ্গে কথা বলছেন, আর সমুদা অমরের সঙ্গে কথা বলছে উপরের দিকে তাকিয়ে, কিন্তু দুজনেই মুখোমুখি দাঁড়িয়ে রয়েছে। এটা তোমরা দর্শকেরা এই মুহূর্তে কিন্তু ভেবে নাও, কল্পনা করে নাও। তো দর্শকদের এই কল্পনা শক্তির উপরে নির্ভর করেই এখানে আড়ম্বর ছাড়া, মঞ্চসজ্জা ছাড়াই শুধুমাত্র অভিনয়ের ভঙ্গিমার উপর নির্ভর করেই এগিয়ে চলেছে নাটক। সৌম্যমিত্র বলছে, অমর, অমর আছো নাকি? তো অমর স্টেজে আসে, অমর স্টেজে আসে, তার মানে সৌম্যমিত্র প্রথমে কিন্তু একাই মঞ্চে দাঁড়িয়েছিল, এবং একা মঞ্চে দাঁড়িয়ে কিন্তু দীর্ঘ সংলাপ তিনি বলে গেছেন সেই মুহূর্তে। তাহলে মঞ্চে একা সৌম্যমিত্র, আর কেউ ছিল না। এখন সৌম্যমিত্র দাঁড়িয়ে আছেন, একটু পরেই অমর এলো, অমরকে ডাকার পরে। তো অমর এলো, মুখোমুখি দাঁড়ালো। অমর বলছে, কে? সমুদার মুখোমুখি দাঁড়ায়, কিন্তু দোতলা থেকে নিচে তাকানোর ভঙ্গি করে তাকিয়ে বলেন, আরে শম্ভুদা, কী ব্যাপার, নিচে দাঁড়িয়ে কেন? চলে আসুন। নিচে দাঁড়িয়ে আছেন কেন? চলে আসুন, চলে আসুন, শম্ভু বলছে। কিন্তু অমরের সামনে দাঁড়িয়েই কিন্তু বলেন উপরের দিকে তাকিয়ে, কি করে যাব? দরজা বন্ধ যে। ও দরজা বন্ধ ছিল, বন্ধ দরজাতেই কড়া নাড়ছিল, নক করছিল। কড়া জানো তো? কড়া, দরজার কড়া জানো? কড়া, ওই যে গোল রিংগুলো থাকে না, পাল্লায় দুদিকে দুটো রিং থাকে, এই রিংয়ে অনেকে তালা লাগিয়ে দেয়, তো ওই রিংগুলোকে কড়া বলা হয়। যাই হোক, তো যেহেতু কড়া নেড়েছিল, বোঝাই যাচ্ছে দরজা বন্ধ। তো দরজা বন্ধ, তো কী করে যাব? অমর ওপর থেকে বলছে, ঠেলুন, খুলে যাবে। সিঁড়ি দেখতে পাবেন, সোজা চলে আসুন। এই যে সিঁড়ি দেখতে পাবেন, সিঁড়িটাকে তোমরা ব্র্যাকেটে রেখো। এটা থেকে এমসিকিউর প্রশ্ন আসবে যে দরজা খোলার সাথে সাথেই কি দেখতে পাওয়া যাবে? তাহলে দরজা খোলার সাথে সাথে একটা সিঁড়ি দেখতে পাওয়া যাবে, এবং সেই সিঁড়ি একেবারে বরাবর উঠে গেছে দোতলায়। তো সিঁড়ি দেখতে পাবেন, একেবারে সোজা চলে আসুন, এদিক ওদিক কোথাও না, সোজা কিন্তু দোতলাতে চলে আসুন। শম্ভু বলছে, তাই নাকি? দরজা ঠেলার ভঙ্গি করেন। তো ভঙ্গিটা কীভাবে করবে তোমরা নিজেরা বুঝে নাও। দরজা ঠেলার ভঙ্গি, দরজা তো নেই, ভঙ্গি করেই দরজা খুলছে, এবং সামনে সিঁড়ি দেখতে পান, সিঁড়িতে উঠবার ভঙ্গি করতে থাকেন। তো উঠবার ভঙ্গি করতে করতে তিনি বলছেন, কথা বলছেন, সংলাপ বলছেন। তো উঠবার ভঙ্গি, তার মানে পাটাকে সিঁড়িতে রাখি যেরকমভাবে, সেরকমভাবে পা তুলছে নামাচ্ছে, তুলছে নামাচ্ছে, সেই ভঙ্গি করতে আছে, একই জায়গায় দাঁড়িয়ে সেটাই করে যাচ্ছে। আর বলছে, আমি তো বুঝতেই পারিনি, এই লাইনটা তোমরা দাগ দেবে, আমি তো বুঝতেই পারিনি, এই লাইনটা দাগ দেবে। প্রশ্ন আসবে যে কে কি বুঝতে পারেনি? উত্তর, সৌম্যমিত্র বুঝতে পারেনি যে এখানে দরজাটা খুললেই একটা সিঁড়ি একেবারে বরাবর দোতলায় উঠে গেছে, তিনি বুঝতেই পারেনি যে ওটাখানে সিঁড়ি আছে। তাহলে দাগ দিয়ে প্রশ্নটা কিন্তু লিখে রেখো, সাথে সাথে লিখে রাখলে ভালো হয়, পরে কিন্তু আমি আর প্রশ্নগুলো নাও বলতে পারি, এখান থেকে আবার কিন্তু পরে দেখে দেখে প্রশ্ন আবার খুঁজে বেড়াতে হবে। তার থেকে একবারে ডিরেক্ট সাথে সাথে প্রশ্নটা সংক্ষেপে লিখে নাও, আর লাইন তো পরে টুকতে হবে, এখন লাইন টুকার দরকার নেই। যাই হোক, তো আমি তো বুঝতেই পারিনি। অমর বলছে, কিভাবে বুঝবেন? এভাবে তো কোনো দিন আসেননি, আপনি তো এভাবে কোনো দিন আসেননি আমার বাড়িতে। তখন এর আগে সৌম্যমিত্র যদি অমর গাঙ্গুলির বাড়িতে এসে থাকে, তাহলে এই দরজা খুললেই যে একটা সিঁড়ি আছে তিনি বুঝতে পারতেন। তো এর আগে তো আসেননি, তো আপনি আসেননি যখন কীভাবে বুঝবেন যে এখানে একটা সিঁড়ি আছে দরজা খুললে? যাই হোক, ততক্ষণে সৌম্যমিত্র উপরে উঠে এসেছেন। তাহলে কিছুক্ষণ ওই স্টেপ, পা তুলছে নামাচ্ছে, তুলছে নামাচ্ছে, এরকমভাবে করে কিছুক্ষণ পরেই উঠে এসেছে, এটাই বোঝানো হলো। এবার উপরে উঠে এসেছে, তাহলে আর একজন কি উপরের দিকে তাকাবে আর একজন নিচের দিকে তাকাবে? না, দুজনে মুখোমুখি তাকিয়ে কথা বলবে। কি মনে হয়? দুজনে মুখোমুখি তাকাবে, কারণ দুজনে তো এখন দোতলাতে, সৌম্যমিত্র তো দোতলায় উঠেই এসেছে। তাহলে দুজনে এখন মুখোমুখি দাঁড়িয়ে কথা বলছে। তারপর কি ব্যাপার, হঠাৎ এই সময়, মানে এরকম অসময়?
এরকম অসময় এসছে, তো অসময় এসছে মানে বোঝাই যাচ্ছে হয়তো বা দুপুর নাগাদ এসছে, হয়তো বা দুপুরে ঠিক পরপরই এসছে, হয়তো বা তখন দিবানিদ্রা দিচ্ছিলেন বা খেয়ে দিয়ে একটু বিছানায় গড়িয়ে নিচ্ছিলেন, একটা অসময় আর কি, যে সময় সাধারণত কেউ কারোর বাড়িতে যায় না সেটাই অসময়। আর যদি এরকম সময় আসেও কেউ, তাহলে আগে থেকে জানান দিয়ে গেলে তাহলে অপ্রস্তুত হওয়ার কোনো ব্যাপার নেই, প্রশ্ন করার ব্যাপার নেই। তার মানে সৌম্যমিত্র আগে থেকে জানিয়ে আসেননি, বলে আসেননি, তাই আসাটা একেবারে অসময়। তো একেবারে অসময় এলেন, তারপর কি ব্যাপার হঠাৎ এই সময় মানে একরকম অসময়। শম্ভু বলছে এমনি এলাম, বলছে এমনি, কিন্তু একেবারে এমনি নয়, একটা কারণে এসেছি, উদ্দেশ্য একটা আছে, বলতে পারো হাসাতে এলাম বা হাসির খোরাক জোগাড় করতে এলাম। এই লাইনটা তোমরা দাগ দেবে, বলতে পারো হাসাতে এলাম বা হাসির খোরাক জোগাড় করতে এলাম, দুটো আলাদা আলাদা করে দাগ দাও। প্রশ্ন কিন্তু একটাই, যে কেন সৌম্যমিত্র এসেছিলেন বা হাসাতে এসেছিলেন কেন। তো তিনি কেন হাসাতে এসেছিলেন বা হাসির খোরাক জোগাড় করতে এসেছিলেন, এর পরে আছে উত্তরটা, যদিও আগে তোমাদের আলোচনা করা হয়ে গেছে, জানা আছে। কী হবে উত্তর? তিনি কেন হাসির খোরাক জোগাড় করতে এসেছিলেন? সম্পাদক বলেছে হাসির নাটকের নাটক দারুণ বক্স অফিস। তাহলে সম্পাদক বলেছে হাসির নাটকের দারুণ বক্স অফিস, তাই এই সম্পাদকের কথা মতো হাসির খোরাক জোগাড় করতে এসছে। কারণ এখন হাসির নাটক দারুণ চলছে, দর্শকেরা হাসির নাটক দারুণভাবে গ্রহণ করছে, একবারে বক্স অফিসে রীতিমতো সাড়া ফেলে দিচ্ছে, দারুণ বিক্রি। তো সম্পাদক বলেছে হাসির নাটক করতে হবে, তার নাকি দারুণ বক্স অফিস। এই যে দারুণ বক্স অফিস কথাটাকে ব্র্যাকেটে রাখো। বক্স অফিসের টিকিট বিক্রি দেখে যেমনভাবে এক একটা সিনেমার সাফল্য বোঝা যায়, এখানে নাটকের বক্স অফিসটাও ওই অর্থে বুঝিয়েছে, মানে টিকিট কাউন্টার, দারুণ বক্স অফিস। সম্পাদক বলেছে হাসির নাটক করতে হবে, এই লাইনটা তোমরা দাগ দেবে। নাট্য সম্পাদক কেন বলেছিলেন হাসির নাটক করতে হবে, উত্তর তো পরেই আছে, কারণ দারুণ বক্স অফিস। বক্স অফিসের ব্যাপারটাকে এই সম্পাদকেরা গুরুত্ব দিচ্ছে, শিল্পকে নয়। যাই হোক, সম্পাদক বলেছে হাসির নাটক করতে হবে, এটা দাগ দাও। প্রশ্নটা বলেই দিলাম। অমর বলছে হাসাতে এলেন, তা বেশ, চলুন বসবার ঘরে গিয়ে বেশ জমিয়ে বসি। এখানে ঠিক জমবে না, চলুন আপনার সঙ্গে একটা বসে আলোচনা করি, বেশ জমিয়ে বসে আলোচনা করি, বুঝলেন তো? এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঠিক মজা আসবে না, চলুন বসবার ঘরে। তো এবারে ওরা এই ঘর ছেড়ে বসার ঘরে আসছে। তো একটা ঘর ছেড়ে যখন আরেকটা ঘরে আসছে, তো তখন দুজনে পায়চারি করলো, কিছুক্ষণ এধার ওধার ঘুরলো। আর যেতে যেতে বলছে আমরা বাঙালিরা শুনি কাঁদুনে জাত। এই লাইনটা দাগ দাও। আমরা বাঙালিরা শুনি কাঁদুনে জাত, আমরা বাঙালি খুব কাঁদি, কথায় কথায় কাঁদি, কাঁদুনে জাত, ছিচ কাঁদুনে বাঙালি, আমরা শুনি বাঙালিরা নাকি খুব কাঁদুনে জাত। শম্ভু বলছে হ্যাঁ বল্লভ ভাই বলে গেছেন, এই লাইনটাও দাগ দাও, বল্লভ ভাই বলে গেছেন। আর বল্লভ ভাই কথাটাকে ব্র্যাকেটে রাখো, বল্লভ ভাই বলে গেছেন, এসে গিয়ে প্রশ্ন বল্লভ ভাই কী বলে গেছেন, আর বল্লভ ভাইকে ব্র্যাকেটে রাখো। প্রশ্ন থাকবে যে আমরা বাঙালিরা কাঁদুনে জাত, এই কথাটা কে বলেছিলেন? উত্তর হবে সর্দার বল্লভ ভাই প্যাটেল। আবার হ্যাঁ বল্লভ ভাই বলে গেছেন, বল্লভ ভাই কী বলে গেছেন? উত্তর কি? বাঙালিরা কাঁদুনে জাত। এই প্রসঙ্গটা কিন্তু আমি আগেই আলোচনা করে দিয়েছি, মনে আছে সবার? হ্যাঁ, তাহলে বাঙালিদের প্রতি যে মন্তব্য করা হয়েছে, সেই মন্তব্য একজন রাষ্ট্রনায়ক হয়ে করতে পারেন না। এতে বাঙালিরা আহত হয়েছে, বাঙালিদেরকে আঘাত করা হয়েছে, অপমান করা হয়েছে, এর যোগ্য জবাব দিতে হবে। তার মানে বাঙালিরা কাঁদুনে জাত না, বাঙালিরা মোটেও কাঁদুনে জাত নয়, সেটা প্রমাণ করে দেখাতে হবে। তাই বাঙালিরা এখন হাসবে, হেসেই দেখাবো। তাই বাঙালিরা যখন কাঁদুনে জাত, সর্দার বল্লভ ভাই প্যাটেল বলে গেছেন, সুতরাং হাসতে হলে কিন্তু বেশ কোমর বেঁধে হাসতে হবে, একেবারে কোমর বেঁধে, মানে এটি রীতিমতো উঠে পড়ে আমরা হাসবো। হাসির জন্য যা করার তাই করব, কোমর বেঁধে হাসতে হবে, বুঝলেন তো? ছাড়া যাবে না, জবাব কিন্তু দিতে হবে।
তো কথা বলতে বলতে তারা একই জায়গায় দুবার বৃত্তাকারে ঘুরে যেন অন্য ঘরে এলো। তাহলে এক জায়গায় দাঁড়িয়ে থেকে তারপরে যে বৃত্তাকারে ঘুরছে, এই ঘোরাটাই বোঝা যাচ্ছে যে তারা এক ঘর থেকে আরেকটা ঘরে এলো। যাই হোক, এই ভঙ্গি করে অমর গাঙ্গুলি বললেন। চলে আসার পরে একটা ভঙ্গি করে অমর গাঙ্গুলি বলছেন, নিন বসুন, বসুন এই চেয়ারটাতে, আমি জানলাটা খুলে দিই। যা গরম, আজকে খুব গরম পড়েছে, কি তাই না? হ্যাঁ স্যার, খুব গরম পড়েছে। তার উপরে আমি পাখা বন্ধ করে ক্লাস নিচ্ছি, নাহলে এই রেকর্ডিংয়ের সাউন্ডটা খুব বাজে আসে, ফ্যানের আওয়াজটা শাঁসা করতে থাকে, তো বোঝা অবস্থা আমার। যাই হোক, আজকের খুব গরম পড়েছে, তো আজকের দিনটা আর নাটকের ওই দিনের পরিবেশটা একেবারে মানানসই, খুব গরম। জানলাটা খুলে দিই। কোথাও জানলা ছিল না, কিন্তু দর্শকদের কল্পনা শক্তির উপরে নির্ভর করে দর্শকরা ভেবে নেবে। সংলাপের সাহায্যে প্রথমে বুঝিয়ে দেওয়া হচ্ছে যে এখানে একটা জানলা আছে। শুধু সংলাপ নয়, তার সাথে জানলা খোলার ভঙ্গির মাধ্যমে বুঝিয়ে দিচ্ছে যে এখানে একটা জানলা আছে, আমরা জানলা খুললাম, গরম পড়েছে খুব। তো এখানে একটা জানলা আছে, এই জানলাটা কোন মুখী? দক্ষিণমুখী। তো ব্র্যাকেটে রাখবে, ব্র্যাকেটে রাখবে জানলা, জানলা কথাটাকে ব্র্যাকেটে রাখো। দু এক লাইন পরে আছে দেখো দক্ষিণমুখী জানালা, ওটাকেও ব্র্যাকেটে রেখে দাও। বসুন এই চেয়ারটাতে, আমি জানলাটা খুলে দিই, যা গরম। অমর পিছনে গিয়ে কল্পিত জানালা খোলেন, কল্পিত জানালা, সত্যি সত্যি তো জানলা নেই, এটা কল্পনা করে নেওয়া হচ্ছে, এটা একটা ঘর, জানলা আছে, তো সেই কল্পিত জানলা খুলে দিল। স্যার মাইকটা অফ আছে। হ্যাঁ স্যার শোনা যাচ্ছে। স্যার মাইক অফ। ওহো, অফ হয়ে গেছে এখনই। তাহলে এখানে একটা কল্পিত জানলা আছে, জানলা তো ছিলই না। দর্শকদেরকে বোঝানো হলো যে এখানে একটা জানলা আছে, আপনারা ভেবে নিন, আর ওই জানলাটাকে খুলে দিয়ে তারা বুঝিয়ে দিল এই জানলাটা থেকে এবার কিন্তু হাওয়া আসবে, কারণ গরম পড়েছে খুব। যাই হোক, সৌম্যমিত্র অমর নির্দিষ্ট কল্পিত চেয়ারে গিয়ে বসার ভঙ্গি করে থাকে। অমর নির্দেশ করে দিয়েছে এই চেয়ারটাতে বসুন, তো অমরের নির্দেশিত যে চেয়ার, কল্পিত চেয়ার, সেই কল্পিত চেয়ারে গিয়ে বসার ভঙ্গি করে থাকে। এটা আগেও বলেছিলাম, চেয়ার ছাড়া তোমরা বসে থাকার একটা চেষ্টা করো, তাহলেই বুঝতে পারবে যে কীরকমভাবে বসে থাকতে হবে। তাহলে আর একটা না ওইভাবে কতক্ষণ পারবে, যে প্র্যাকটিস করবে না, যার প্র্যাকটিস নেই, অভ্যাস নেই, একটা না বসে থাকলে ওই রকম, মানে বসে থাকার ভঙ্গি করলে হাত পা কনকন করবেই, ব্যথা করবে। যাই হোক, ওইভাবে বসে বসে কিন্তু, মানে ওই বসার ভঙ্গি করেই কিন্তু তারা অভিনয় করছে। সৌম্যমিত্র বলছে বসে, বাহ বেশ বাতাস আসছে তো, দক্ষিণমুখী জানালা বলে কথা, ফুরফুর করে বাতাস আসছে, ভালোই লাগছে, গরম পড়েছে খুব। অমর বলছে, হ্যাঁ দক্ষিণমুখী জানালা যে, তো দক্ষিণমুখী জানালাকে একটু আগে ব্র্যাকেটে রাখতে বলেছিলাম, যারা রাখোনি এখন রাখো। কি বেশ আরাম করে বসেছেন তো? আরাম করে বসুন, ভালো করে আমাদের আলোচনা করতে হবে কিভাবে হাসানো যায়। আপনি তো হাসির খোরাক জোগাড় করতে এসেছেন, বেশ জমিয়ে বসতে হবে। ভালো করে বসেছেন তো? আরাম করে বসেছেন তো? তো আরাম করেই বসেছে। অমরও এসে সৌম্যমিত্রের পাশে বসেন, তার মানে দুজনে দুটো চেয়ারে পাশাপাশি বসলো, তার মানে দুজনে ওইভাবে বসার ভঙ্গি করে আছে। এই যে আমি বসে রয়েছি, আমি তো চেয়ারে বসেই রয়েছি, কিন্তু পেছন থেকে যদি চেয়ারটা সরিয়ে নেওয়া হয়, তাহলে যে অবস্থাতে থাকবো ওই অবস্থাতেই বসে থাকার ভঙ্গিটাই ওরা করছে। কঠিন কাজ চেয়ার ছাড়া ওইভাবে বসে থাকার ভঙ্গি করা, ওইভাবে পারবে না, আর একটু উঁচু হয়েই থাকতে হবে। অমরও সৌম্যমিত্রের পাশে এসে বসেন। এইবারে জমিয়ে বসতে বলেছে না, তাহলে এই যে বসাটা আরও জমে যাবে যদি কি থাকে। আমাদের ছেলেরা এটা ভালো বোঝে। হ্যাঁ, সিগারেট, ওফ, সিগারেটের যে সুখ টান, সেটা তো ছেলেরা, যদিও এই বয়সে উচিত নয়, কি কি আলোচনা করে যাচ্ছি আর ভাবছি কি কি বলছে, আমরা এরকম কোনো দিন ভাবিনি। যাই হোক, তো সিগারেট তামাকজাত কোনো দিন ট্রাইও করার দরকার নেই, কারণ এর কোনো ভালো দিকই নেই।
স্মার্টনেস দেখানোর জন্য অনেক পদ্ধতি আছে, তার জন্য সিগারেট খাওয়া, নেশা করার কোনো প্রয়োজন নেই। যাই হোক, তাহলে উঠতি বয়সীরা যা করে, বেশ জমিয়ে আড্ডা দেয়। আরে একটা যদি সিগারেট থাকতো না, জমে যেত। কি সিগারেট আছে নাকি? তো সিগারেটকে ব্র্যাকেটে রাখো। তো জমিয়ে বসতে বলেছেন, তো সিগারেট আছে নাকি দাও, তাহলে তো এখন জমে যাবে। অমর বলছে, হ্যাঁ নিশ্চয়ই, এখন আপনি যা চাইবেন তাই পাবেন আমার কাছে, কারণ আপনি আমার বাড়িতে অতিথি হিসেবে এসেছেন। আমার তো এটা দায়িত্ব, কর্তব্যের মধ্যে পড়ে অতিথির আপ্যায়নের ব্যবস্থা করা। তো আপনি একটা সিগারেট চাইছেন, আর কি চাই বলুন না, আপনার জন্য সব ব্যবস্থা করে দিতে পারছি। পকেট থেকে সিগারেটের প্যাকেট বার করার ভঙ্গি করেন। এর আগেও বলেছিলাম, যদি সিগারেটের প্যাকেটটা থাকতো, সিগারেট থাকতো প্যাকেটের মধ্যে, তাহলে আলাদা করে ভঙ্গির মাধ্যমে এখানে অভিনয় করার দরকার ছিল না। সিগারেটের প্যাকেটটা পকেট থেকে বের করলে ওটা অটোমেটিক ভঙ্গি হয়ে যেত, মানে অভিনয় হয়ে যেত। কিন্তু নেই, তাই ভঙ্গির মাধ্যমে তাদের বোঝাতে হচ্ছে অভিনয় করে। পকেট থেকে সিগারেটের প্যাকেট বার করার ভঙ্গি করেন। প্যাকেট থেকে যেন একটা বার করে সৌম্য মিত্রকে দেন। কিভাবে দেবে, কিভাবে নিজে মুখে ধরাবে, নিজেরাই বুঝে নাও। দর্শকরা তোমরা কল্পনা শক্তিকে কাজে লাগাও, আর আমাদের অনেক দর্শক এটা জানে। আর একটা নিজের মুখে নেন, অন্য পকেট থেকে দেশলাই বার করে দুজনার সিগারেট ধরান। নিজে ধরালো, আর একজনে ধরিয়ে দিল, এবং উভয় খুব আরাম করে সিগারেট খাওয়ার ভঙ্গি করছেন। উফ, একটা টান দিয়ে ধোঁয়া ছাড়া, আর ওদিক থেকে দক্ষিণমুখী জানালা থেকে ফুরফুর করে দক্ষিণা হাওয়া বইছে। হ্যাঁ, গরমের সময় দারুণ, উফ, মজা জমে গেল। তো সিগারেট খেতে খেতে সৌম্য মিত্রের জন্য অমর গাঙ্গুলি আর একটু আপ্যায়নের ব্যবস্থা করছে। অতিথি হয়ে এসেছে তার বাড়িতে। অমর বলছে, কি চা খাবেন নাকি? শম্ভু, হ্যাঁ খেতে পারি, যদি অসুবিধা না থাকে। না হয় তো দেখবে, এরকম কিন্তু অনেকের অভ্যাস আছে। কেউ কারোর বাড়িতে গেছে অতিথি হয়ে, তো তার মুখের উপরে তাকে জিজ্ঞেস করে, কি চা খাবেন নাকি? এটা কি বলা উচিত? বলা যায়? আরে একজন অতিথি এসেছে, বন্ধু বান্ধব আত্মীয় স্বজন, তো তাকে তার সামনে জিজ্ঞেস করে তারপরে তার জন্য আপ্যায়নের ব্যবস্থা করা, এটা তো তাকে লজ্জা দেয়া। কিন্তু একজন থাকে, তারাও কিন্তু কম ঠোঁট কাটা নয়, নির্লজ্জের মতো মুখের উপরে বলে দেয় যখন জিজ্ঞেস করে, কি চা করবো নাকি, চা খাবেন? হ্যাঁ হ্যাঁ করুন করুন, কোনো ব্যাপার না, চা খাবো তো। তখন উল্টে অপ্রস্তুত হয়ে পড়ে বাড়ির লোক। কি এরকম কখনো কখনো অভিজ্ঞতা হয়েছে তোমাদের? আজকে কিন্তু একজন, তার ইচ্ছেই নেই অতিথির আপ্যায়নের ব্যবস্থা করা, অলস কিপটে, মুখের ওপরে এই জন্য জিজ্ঞেস করে, কি চা খাবেন নাকি? ভাবে অতিথি তো লজ্জায় বলবে, না 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 খাবো না, কী দরকার নেই। কিন্তু এখানে আমাদের সৌম্য মিত্র মুখের উপরেই বলেছে, হ্যাঁ খেতে পারি, তবে যদি অসুবিধা না হয়। তো উল্টে তাকেই লজ্জা দিয়ে দিয়েছে। অমর বলছে, আরে না, অসুবিধা আবার কি? তো বাঁ দিকের উইংসের কাছে গিয়ে বলছে, বৌদি 2 কাপ চা। বাঁ দিকের উইংসের কাছে, আমি বলেছিলাম মঞ্চের উইংস মানে আক্ষরিক অর্থে ডানা। এখানে মঞ্চের 2 দিকে 2টো বাড়তি অংশ, ডান দিকে বাম দিকে 2টো উইংস থাকে, অর্থাৎ 2টো ডানা, মানে মঞ্চের 2টো দিকে বাড়তি অংশের কথা বলা হয়েছে। তো এখানে বাঁ দিকের উইংসের কাছে গিয়ে বলছে, বৌদি 2 কাপ চা। বৌদি কিরাম? তৃপ্তি মিত্র। তো এটা আমি বলেছিলাম যে তৃপ্তি মিত্র আর সৌম্য মিত্র বাস্তবে এরা স্বামী স্ত্রী, কিন্তু এখানে যদি স্বামী স্ত্রী হতো তাহলে অমর গাঙ্গুলি আর বৌদি একই বাড়িতে, সৌম্য মিত্র তাদের বাড়িতে আসছে। এখানে কিন্তু বাস্তবের সম্পর্কটা নাটকে ফুটে ওঠেনি, বোঝাই যাচ্ছে। কিন্তু বাস্তবের যে নামগুলো, সেই নামগুলো চরিত্রের নাম হয়ে উঠে এসেছে। সৌম্য বলছে, হ্যাঁ না, যদি অসুবিধা হয় তাহলে দরকার নেই খাওয়ার, ডাক দেবে তো। যদি অসুবিধা হয় তাহলে, এখানে কি নিয়ে অসুবিধার কথা বলা হচ্ছিল? নেপথ্য থেকে বৌদি অর্থাৎ তৃপ্তি বলেন, না না কোনো অসুবিধা হবে না। এটাও দাগ দিয়ে রাখো, না না কোনো অসুবিধা হবে না। ওটার উত্তর এটার উত্তর একই। কি অসুবিধা হতে পারে মনে হয়েছিল, বা কি নিয়ে অসুবিধার কথা বলা হয়েছিল?
চা চা করা নিয়ে অসুবিধা হতে পারে, চা যদি অসুবিধা হয় তাহলে চা খাবো না। না বৌদি বলছে নেপথ্য থেকে, মানে আড়াল আড়াল থেকে, পর্দার আড়াল থেকে, সামনাসামনি নয়। প্রকাশ্য আর নেপথ্য, প্রকাশ্যে সামনাসামনি, আর নেপথ্য মানে ওই যে ব্যাকগ্রাউন্ডে পেছন দিক থেকে আসে না অনেক সময়, নেপথ্য সঙ্গীত বলে অনেক সময়, ব্যাকগ্রাউন্ড মিউজিক। বোঝা যাচ্ছে? বোঝা গেল? হ্যাঁ। তো নেপথ্য থেকে বৌদি তৃপ্তি মিত্র বলেন, অর্থাৎ বৌদি তৃপ্তি মিত্রকে সামনে দেখা যাচ্ছে না, তার মানে তার গলা ভেসে আসছে দূর থেকে, আড়াল থেকে তিনি বলছেন, না না কোনো অসুবিধা হবে না, আমি এক্ষুনি নিয়ে যাচ্ছি। অমর এসে আবার নিজের চেয়ারে বসার ভঙ্গি করে। সৌম্যমিত্র তো বসেই ছিল, এতক্ষণ ধরে ওই ভঙ্গি করে বসে আছে। অমর গিয়ে আবার বসলো ওই ভঙ্গিতে। প্রায় সঙ্গে সঙ্গেই বৌদি অর্থাৎ তৃপ্তি মিত্র দু হাতে করে কল্পিত চায়ের কাপ নিয়ে আসে, দু হাতে করে চায়ের কাপ নিয়ে আসছে, ধীরে ধীরে আসবে, গরম চা নিয়ে আসছে। তো ধীরে ধীরে চায়ের কাপ নিয়ে আসার যে ভঙ্গি, সেই ভঙ্গিটাকে করতে হচ্ছে অভিনয়ের মাধ্যমে। তার কারণ হাতে কিন্তু চায়ের কাপ ছিল না, চায়ের কাপ থাকলে অভিনয় করার দরকার ছিল না, ওইভাবে কাপ ধরে নিয়ে এলেই বোঝা যেত এটা অটোমেটিক অভিনয় হয়ে যাচ্ছে। কিন্তু এখানে তো কাপ নেই, অতএব তাকে ভঙ্গি করে আনতে হবে, কাজটা কঠিন। 2 কাপ চা নিয়ে এলো, হাতে করে কল্পিত চায়ের কাপ নিয়ে আসেন। এরা দুজনে বৌদির হাত থেকে চায়ের কাপ নেয়। সৌম্যমিত্র নিজের হাতের কল্পিত সিগারেটের দিকে চেয়ে বলেন, চা চলে এসছে, সিগারেট এখন হয়তো মাঝপথে, তাহলে চা খাওয়া শুরু করলে সিগারেটটা তো ফেলে দিতে হবে, না হলে কি এমন কম্বিনেশন ম্যাচ খাবে? চায়ের সঙ্গে সিগারেট, একবার সিগারেটে টান দিল, চায়ে চুমুক দিল, বড্ড মেয়ে বানান, তো এটা হতে পারে না। তাহলে চা চলে এসছে মানে সিগারেটটা নষ্ট হবে, তাই সিগারেটের দিকে চেয়ে সৌম্যমিত্র বলছে, শম্ভু এত বড় সিগারেটটা নষ্ট হবে, দাগ দাও তোমরা, এত বড় সিগারেটটা নষ্ট হবে, এই লাইনটা, সিগারেটটা নষ্ট হওয়ার উপক্রম হয়েছিল কেন, কি কারণে, প্রশ্ন এটা। সিগারেট নষ্ট হওয়ার উপায়, এই উপক্রম কেন হয়েছিল? অমর বলছে, ঠিক আছে ফেলে দিন না, আবার দেব, সিগারেট তো ফেলে দিন, চাটা খান, আবার দেব। সৌম্যমিত্র একটু মজা করে বলছে, ওহ দাতা কর্ণ যে, হ্যাঁ দাতা কর্ণ কথাটাকে দাগ দাও, মানে এই লাইনটাকে দাগ দাও, ও দাতা কর্ণ যে। প্রশ্ন থাকবে কোন প্রসঙ্গে বলা হয়েছে দাতা কর্ণ, না ওই যে সিগারেটটা নষ্ট হবে তাই সিগারেটটা ফেলে দেওয়ার প্রসঙ্গেই বলা হয়েছে, ফেলে দিলে আবার একটা সিগারেট দেবে, ওই প্রসঙ্গে বলা হয়েছে দাতা কর্ণ। তাহলে মহাভারতের কর্ণের দানশীলতার কথা তোমরা সবাই জানো, কর্ণের দানশীলতার জন্য কর্ণকে দাতা কর্ণ বা দানবীর কর্ণ বলা হয়। তার মানে এটা যদিও এখানে সত্যি দানবীর হিসেবে তাকে তুলনা করছে না, একটু মজা করে ঠাট্টা করে পরিহাস করেই বলছে, ওহ দাতা কর্ণ যে, হ্যাঁ অনেক আছে তোমার। বলছে এই কিছুক্ষণের জন্য আপনি এসছেন, এই আপনার আপ্যায়নের জন্য। সৌম্যমিত্র সিগারেট ফেলে দেন, পায়ের ওপর পা তুলে আরাম করে বসে চা খেতে থাকেন। কাজটা আরও কঠিন, মানে এই ভঙ্গি করাটা কিন্তু আরও কঠিন, এইভাবে অভিনয় করাটা কঠিন। 2 পায়ের উপরে বসে থাকার ভঙ্গি করছিল, এখন 1 পায়ের উপরে আর 1 পা তুলে বসে থাকি আমরা যেরকম, ওই কাজ করতে গেলে এটা অন্য খুব কঠিন কাজ। 1 পায়ের উপরে ভর দিয়ে ওইভাবে আর 1 পা তুলে বসে থাকার ভঙ্গি করা, কাজটা কঠিন। পড়া শুনতে শুনতে তোমরা একবার করে দেখো, উল্টে পড়ে যাবে। তাহলে 1 পায়ের উপরে আর 1 পা তুলে চা খেতে থাকে আরাম করে। অমরকেও সেই রকম আরাম পেতে দেখা যায়, ওই 1 পায়ের উপরে আরেক পা তুলে চা খাওয়ার আরাম করছে। বৌদি দুজনের দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকে, তাকিয়ে থেকে বলে, এদিকে দেখে একবার, ওর দিকে দেখে, বলে এটা কী করছে রে বাবা, এরকম 1 পায়ের উপরে আরেক পা তুলে এটা করছেটা কি? তাহলে এদিকে তাকায়, ওর দিকে তাকায়, সৌম্যমিত্রের দিকে তাকায়, অমর গাঙ্গুলির দিকে, দুজনের দিকে তাকিয়ে শেষে বলছে, বৌদি বলছে, তা কি খবর, মানে আপনি এসছেন, কি ব্যাপারটা কি, কিসের জন্য? সৌম্য এই এলাম আর কি, এই এলাম। তবে অমর গাঙ্গুলি বলছে, না শুধু এলেন না, হাসাতে এলেন, শুধু কিন্তু আসেননি, উনি কিন্তু হাসাতে এসেছে। বৌদি বলছে, ও তা কই হাসাতে এসছেন? অমর বলছে, হ্যাঁ কই হাসান, হ্যাঁ এবারে হাসান, আপনি তো হাসির খোরাক জোগাড় করতে এসছেন, বৌদি এসছে, এবারে হাসান। সৌম্য বলছেন নিজের কল্পিত বসবার ভঙ্গি নির্দেশ করে, মানে নিজে যেভাবে ভঙ্গি করে বসার ভঙ্গি করে বসে রয়েছে, তো সেই
বসার ভঙ্গির দিকে নির্দেশ করে দেখিয়ে বলছে বৌদিকে, কি কেন হাসি পাচ্ছে না? এই যে আমি বসে আছি এইভাবে, হাসি পাচ্ছে না? শম্ভু বলছে, হ্যাঁ বল্লভ ভাই বলে গেছেন। কিন্তু অমর আর বৌদি দুজনেই বলছে না। অমরও চেষ্টা করছিল ওইভাবে বসার ভঙ্গি করে হাসানোর, কিন্তু অমরের এটাতে মনে হয়েছে দর্শকরা হাসবে না, তাই অমরও বলছে বৌদির সঙ্গে সাথ দিয়ে একসাথে, না আমার কিন্তু হাসি পাচ্ছে না। শম্ভু বলছে, কল্পিত চেয়ার থেকে টলতে টলতে দাঁড়িয়ে, ওইভাবে এক পায়ের ওপরে বসেছিল, তাই উঠতে গিয়ে টলে পড়ছিল, টলতে টলতে দাঁড়িয়ে বলছে, সে কি এত কষ্ট করছি তবু হাসি পাচ্ছে না? অমর, আরে এতে হবে না শম্ভুদা, এতে হবে না, দাগ দাও তোমরা, এতে হবে না শম্ভুদা, এতে হবে না, লাইনটা দাগ দাও। এতে হবে না মানে কি হবে না, এটা প্রশ্ন হতে পারে। আর এতে বলতে কিভাবে কাজটা হবে না, মানে কিভাবে হাসিটা পাবে না বা হাসি আসবে না। তাই এতে হবে না মানে শুধুমাত্র ভঙ্গির দ্বারা দর্শকদের হাসানো যাবে না, দর্শকদের হাসি পাবে না। অমরও দাঁড়িয়ে উঠে বলছে, বৌদি ও বলছে এতে হবে না। অমর বলছে, হ্যাঁ এতে কোনো গল্প নেই। এই আলোচনাটা আগেই হয়ে গেছে যে এতে কোনো গল্প নেই, শুধু ওই যে ভঙ্গি করার মধ্যে, এর মধ্যে কোনো গল্প নেই, কোনো স্টোরি নেই, কোনো যাকে বলে হিউম্যান ইন্টারেস্ট নেই। মানুষ তো একটা ইন্টারেস্ট পাবে, মানুষ ইন্টারেস্ট সহকারে দেখবে, তো এরকম কোনো ইন্টারেস্ট তৈরি হবে না, কোনো ইন্টারেস্ট নেই, হিউম্যান ইন্টারেস্ট নেই, কোনো পপুলার অ্যাপিল নেই। পপুলার অ্যাপিল একটা জনপ্রিয় একটা মজাদার অ্যাপিল থাকবে তো, আবেদন থাকতে হবে তো, তো সেরকম কিছুই নেই। তাহলে খামোকা হাসি পেলেই হলো, খামোকা শুধু শুধু হাসি পেলে হলো, কখনো শুধু শুধু হাসি পাবে না। এইরকমভাবে ভঙ্গির মাধ্যমে কীভাবে হাসি পাবে? তো কেন হাসি পাবে না, আমরা এখানে তিনটে তথ্য দেখতে পাচ্ছি। এই তিনটে তথ্যকে তোমরা ব্র্যাকেটে রাখবে। হিউম্যান ইন্টারেস্ট কথাটাকে ব্র্যাকেটে রাখবে, পপুলার অ্যাপিলকে ব্র্যাকেটে রাখবে, আর গল্প, কোনো গল্প নেই বলা হয়েছে, গল্পটাকে ব্র্যাকেটে রাখবে। আর এতে কোনো গল্প নেই, এই লাইনটা তোমরা দাগ দেবে, এটা থেকে এসে কি প্রশ্ন আসতে পারে। এতে কোনো গল্প নেই, প্রশ্ন আসবে যে এতে মানে কোথায়, কার মধ্যে কোনো গল্প নেই। এতে মানে কোথায় বা কার মধ্যে কোনো গল্প নেই। তাহলে ওই ভঙ্গি করে হাসানোর চেষ্টা করা হচ্ছে, তার মধ্যে কোনো গল্প নেই, আর হিউম্যান ইন্টারেস্ট নেই, পপুলার অ্যাপিল নেই। তো খামোকা অমর গাঙ্গুলির কথায় খামোকা মানে শুধু শুধু হাসি পাবে না, হাসি পেলেই হলো, খামোকা হাসি পাবে না। শম্ভু বলছে, ও হিউম্যান ইন্টারেস্ট, পপুলার অ্যাপিল কিছুই নেই না, তাহলে কিছুই নেই, তাহলে তাহলে কি করা যায়, মানে হাসাতে তো হবে, তো কি করা যায়, কিভাবে হাসানো যেতে পারে? বৌদিও তাই ভাবছে, তাহলে অমর গাঙ্গুলিও ভাবছে, তাহলে সকলেই গালে হাত দিয়ে চিন্তার ভঙ্গি করেন। তাহলে গালে হাত দেওয়ার ভঙ্গিটা কিসের ইঙ্গিত করছে? গালে হাত দিলে কি? ভাবনা, চিন্তা, চিন্তা করা, চিন্তা করা। পরে কিন্তু আরও একটা ভঙ্গির দ্বারা চিন্তা করার ইঙ্গিত দেওয়া হয়েছিল, কার মনে আছে? হ্যাঁ, কপালের চুলগুলো সামনের দিকে নিয়ে এসে, ওটাও চিন্তার ভঙ্গি করা। আবার ওই পায়চারি করাটাও, ওটাও চিন্তা, ভালোই দুশ্চিন্তা। মানুষ যখন চিন্তায় পড়ে যায়, মানুষ যখন উত্তেজিত হয়ে ওঠে, কি করবে কুল পায় না, তখন কিন্তু ঘন ঘন এদিক ওদিক পায়চারি করতে থাকে, তো ওটাও কিন্তু চিন্তার ব্যাপার। যাই হোক, এখানে দেখা যাচ্ছে গালে হাত দিয়ে চিন্তার ভঙ্গি করছে, এক একজন এক এক রকমভাবে, কেউ এই গালে হাত দিয়ে, তো কেউ এই গালে হাত দিয়ে, তো বিভিন্ন ভঙ্গি করে তারা চিন্তা করছে। চিন্তা করতে করতে হঠাৎ বৌদির মাথায় একটা প্ল্যান। বৌদি বলছে, আচ্ছা আমি একটা কথা বলবো। সৌম্য বলছে, হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই, কেন বলবেন না, বলুন। বৌদি, আচ্ছা পপুলার করতে হবে, এই তো, তা পৃথিবীতে সবচেয়ে পপুলার সবচেয়ে ইন্টারেস্টেড জিনিস কি? এই লাইনটা তোমরা দাগ দিয়ে রাখো, পৃথিবীতে সবচেয়ে পপুলার সবচেয়ে ইন্টারেস্টেড জিনিস কি, দাগ দিয়ে রাখো। প্রশ্ন থাকবে, পৃথিবীতে সবচেয়ে পপুলার সবচেয়ে ইন্টারেস্টেড জিনিস কি? কী হবে উত্তর? না না, প্রেম, লাভ সিন, প্রেম। তো এইটা প্রশ্ন হয়
যদি পৃথিবীতে সবচেয়ে পপুলার কি, তাহলে প্রেম, লভসিন প্রেম। কারণ সৌম্যমিত্র আর অমর গাঙ্গুলি প্রথমে বলেছিল লারে লাপ্পা, কিন্তু তাদের কথাটাকে আড়াল করে, তাদের কথাটাকে সরিয়ে দিয়ে, তাদের যুক্তিটাকে খণ্ডন করে তৃপ্তিমিত্র তার যুক্তিটাকে দাঁড় করিয়েছে পৃথিবীতে সবচেয়ে পপুলার কিন্তু প্রেম। তাহলে উত্তর যদি হয় পৃথিবীতে সবচেয়ে পপুলার জিনিস কী, তাহলে প্রেমটাই হবে উত্তর। আর যদি প্রশ্ন এরকম হয় যে পৃথিবীতে সবচেয়ে পপুলার জিনিস কী সৌম্যমিত্র আর অমর গাঙ্গুলির মতে, তাহলে উত্তরটা কি হবে? হ্যাঁ, তখন হবে লারে লাপ্পা। কারণ ওরা প্রশ্ন শুনে প্রথমেই দুজনে উত্তর দিয়েছিল সবচেয়ে পপুলার লারে লাপ্পা। লারে লাপ্পাকে ব্র্যাকেটে রাখো। বৌদি বলছে না না, তার চেয়েও পপুলার। লারে লাপ্পা তো পপুলার, লারে লাপ্পাকেও তো অনেকে গ্রহণ করে, রীতিমতো এটা পপুলার, কিন্তু এর থেকেও আরও পপুলার, এর থেকেও আরও জনপ্রিয়। অমর বলছে তার চেয়ে পপুলার কি? বৌদি প্রেম, পৃথিবীতে সবচেয়ে পপুলার জিনিস হচ্ছে প্রেম। তাহলে লালে লাপ্পাকে ছাড়িয়ে উঠেছে প্রেম, তাহলে উত্তর হবে প্রেম। প্রেমকেও ব্র্যাকেটে রাখো। পৃথিবীতে সবচেয়ে পপুলার জিনিস হচ্ছে প্রেম, সৌম্যমিত্র বলছে সঙ্গে 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 স্বীকার করে বলছে, মানে একটু মজা করেই বলছে। নিশ্চয়ই দেখছো না বার্থ রেট কি হাই। তাহলে সবচেয়ে পপুলার তো প্রেম, বার্থ রেট কীভাবে বেড়ে যাচ্ছে, হ্যাঁ, জন্মসংখ্যা, জন্মহার। বৌদি বলছে বেশ, তাহলে সবচেয়ে পপুলার যদি প্রেম হয় তাহলে আমাদের কি করা উচিত? সবচেয়ে পপুলার যদি প্রেম হয় তাহলে আমাদের কি করা উচিত? দাগ দেবে, তাহলে আমাদের কি করা উচিত? এই লাইনটা দাগ দাও, তাহলে আমাদের কি করা উচিত। প্রশ্ন থাকবে যে কাদের মতে কি করা উচিত। না, সৌম্যমিত্রের প্রশ্ন কি করা উচিত, সৌম্যমিত্র বুঝতে পারছে না। অমর বলছে প্রেমে পড়া উচিত। সবচেয়ে পপুলার যদি প্রেম হয়, প্রেমে পড়া উচিত আমাদের। বৌদি বলছে আহা, সে তো ব্যক্তিগত ব্যাপার। প্রেমে পড়ার ব্যাপারটা কিন্তু ব্যক্তিগত ব্যাপার। প্রেমে পড়ে ব্যক্তিবিশেষ, ওটা ব্যক্তিগত ব্যাপার, নিজেদের ব্যাপার। তো আমাদের ওই প্রেমে পড়ার ব্যাপার নেই এখানে। আমরা সবাই মিলে যখন দর্শকদের হাসাতে চলেছি, তো তাই আমাদের একটা লাভ সিন করা উচিত। লাভ সিন, একটা লাভ সিন করা উচিত। এই লাইনটা তোমরা দাগ দেবে। এই লাইনটা দাগ দিয়ে পাশে একটা স্টার মার্ক দিয়ে 5 লিখে রাখো। এটা একটা ব্রড কোশ্চেন 5 নাম্বারের, যে প্রথম যে প্রেমের দৃশ্য মানে লাভ সিন, তার বর্ণনা করো। এই যে আমাদের একটা লাভ সিন করা উচিত, এই লাইনটা দাগ দেবে, স্টার মার্ক দেবে। এটা 5 নাম্বারের প্রশ্ন, যে প্রথম লাভ সিনের পরিচয় দাও। তাহলে বৌদি বলছে যে প্রেমে পড়াটা একটা ব্যক্তিগত ব্যাপার, তো সেটা আমাদের এই মুহূর্তে সম্ভব নয়। আমরা একটা অন্য কাজ করছি দর্শকদের হাসানোর, তাই আমাদের একটা লাভ সিন করা উচিত। সবুজ বলছে লাভ সিন। অমর, লাভ সিনটা আবার কী রকম? লাভ সিনটা আবার কী জিনিস? বৌদি আরে লাভ সিন বোঝেন না? এত বড় লোক আপনি, লাভ সিন বোঝেন না? মানে প্রেমের অভিনয়। অমর হ্যাঁ 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 বুঝতে পেরেছি, লাভ সিন, লাভ সিন বায়োস্কোপে দেখেছি। হ্যাঁ, বায়োস্কোপ মানে কি? দাগ দাও, বায়োস্কোপে দেখেছি। দাবা, বায়োস্কোপে কে কী দেখেছে? না, অমর গাঙ্গুলি বায়োস্কোপে দেখেছে লাভ সিন। সিনেমাতে দেখেছে, অনেক দেখেছে এরকম লাভ সিন হয়। বৌদি আচ্ছা, তাহলে আমাদের একটা লাভ সিন করা যাক। আমাদের একটা লাভ সিন করা যাক। দাগ দাও লাইনটা। এই লাইনটাও দাগ দিয়ে স্টার মার্ক দিবে, দিয়ে 5 লিখে রাখবে। এই লাইনটার আগের যে লাইনটা স্টার দেওয়া আছে 5 নাম্বারে, দুটো একই উত্তর। আমাদের একটা লাভ সিন করা যাক। কিন্তু তাহলে তো এই টেবিল চেয়ারগুলো সরাতে হবে। তো ঘরের মধ্যে টেবিল আর চেয়ার ছিল, ওটাকে ব্র্যাকেটে রাখো। টেবিল চেয়ারকে ব্র্যাকেটে রাখো। আমাদের তাহলে টেবিল চেয়ারগুলো সরিয়ে দিতে হবে। সৌম্যমিত্র, কেন টেবিল চেয়ার সরাতে হবে? কেন টেবিল চেয়ার সরাতে হবে? তার মানে টেবিল চেয়ারগুলো সরিয়ে এই ঘরটাকে এখন কিসে পরিণত করতে হবে? রাস্তায়। রাইট, কারণ লাভ সিন 4 দেয়ালের মধ্যে হয় না বৌদির কথা মতো। আর লাভ সিন যা বায়োস্কোপে ফুটিয়ে তোলা হয়, সেটা কিন্তু 4 দেয়ালের মধ্যে, তখনকার দিনে লাভ সিন 4 দেয়ালের মধ্যে ফুটিয়ে তোলা হতো না।
সাধারণত লাভ সিন শুরুই হতো রাস্তায়। তো এই ঘরটা এটা লাভ সিনের জন্য উপযুক্ত নয়, এই ঘরটাকে রাস্তায় পরিণত করতে হবে। অতএব এখানে যে টেবিল চেয়ারগুলো আছে এগুলো কিন্তু সরাতে হবে। শম্ভু ও অমর দুজনেই রাজি হয়ে হ্যাঁ হ্যাঁ এক্ষুনি সরিয়ে দিচ্ছি। দুটো কল্পিত চেয়ার, তাহলে দুটো চেয়ার ছিল এবং একটা টেবিল, দুটো কল্পিত চেয়ার এবং একটা টেবিল ওরা দুজনে যেন রেখে আসে একদিকে, ধরে নিয়ে যাওয়ার ভঙ্গি করছে, দুজনে গিয়ে একদিকে রেখে দিয়ে গেল। রেখে হাত ঝেড়ে বৌদির কাছে এসে দাঁড়ায়। পরবর্তী ইনস্ট্রাকশন, বৌদি কী ইনস্ট্রাকশন দেবে, কীভাবে তাদের এগোতে বলবে, তার জন্য এসে দাঁড়িয়েছে। বৌদি বলছে আচ্ছা লাভ সিন করতে গেলে প্রথমে কি দরকার, এই লাইনটা দাগ দাও। লাভ সিন করতে গেলে প্রথমে কি দরকার, উত্তর কি হবে? না, আগেরটার মতো আবার ভুল হলো। না, আগেরটার মতো আবার ভুল হলো। হ্যাঁ, কারণ বৌদি তো এদের কথাগুলোকে যুক্তি দিয়ে খণ্ডন করে এদের কথাগুলোকে সরিয়ে যে যুক্তিটা দাঁড় করিয়েছে সেখানে আমরা দেখতে পাবো নায়ক নায়িকা। তাহলে শেষ পর্যন্ত যে যখন নায়ক নায়িকায় গুরুত্ব পাচ্ছে তাহলে সবার আগে লাভ সিন করার জন্য নায়ক নায়িকা দরকার। কিন্তু বৌদি যখন বলল লাভ সিন করার জন্য প্রথমে কি দরকার, সৌমিত্র উত্তর দিয়েছে কি, চাঁদ আকাশ। চাঁদ আকাশকে ব্র্যাকেটে রাখো। চাঁদ আকাশ কথাটা সৌমিত্র বলেছিল, আর অমর বলেছিল আর দক্ষিণের খোলা বাতাস। দক্ষিণের খোলা বাতাসকেও ব্র্যাকেটে রাখো। কিন্তু চাঁদ আকাশ দক্ষিণের খোলা বাতাস এগুলো লাগবে, কিন্তু এগুলো অনেক পরে লাগবে। পরিবেশটা তো দরকার, এগুলো তো পরিবেশ তৈরি করে। কিন্তু বৌদির কথা মতো আরে ওসব তো পরে, দাগ দাও তোমরা এই লাইনটা, ওসব তো পরে, ওসব তো পরে, এই লাইনটা দাগ দাও। প্রশ্ন থাকবে কি সব পরে বা কোনগুলো পরে, তাহলে আগে কি? তাহলে পরে হলো চাঁদ আকাশ দক্ষিণের খোলা বাতাস, এগুলো পরে। তাহলে আগে কি দরকার, না তার আগে দরকার একজন নায়ক এবং নায়িকা। নায়ক নায়িকাকেও ব্র্যাকেটে রাখো। সমু বলছে হ্যাঁ সে তো বটেই, সে তো বটেই, নইলে একা চাঁদ আর কি করবে। অমর বলছে হ্যাঁ ওই ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকা ছাড়া, নায়ক নায়িকা নেই, একা চাঁদ খোলা আকাশে ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকবে। বৌদি বলছে আচ্ছা তাহলে আমাদের দরকার একজন নায়ক এবং একজন নায়িকা। সৌমিত্র বলছে নায়িকার দরকার, নায়িকার দরকার, এখন তো নায়িকা খুঁজতে হবে, কী করা যায়। বলেই তাড়াতাড়ি দর্শকদের দিকে তাকিয়ে নায়িকা খোঁজার ভঙ্গি করেন। দর্শকদের দিকে তাকিয়ে মানে বাইরের থেকে, অর্থাৎ নাটকে নায়িকার জন্য একটা জায়গা তৈরি হয়েছে, সেই নায়িকা যে হবে সে হবে নতুন মুখ। তো সাধারণত প্রডিউসাররা নতুন মুখের সন্ধান করে বাইরের দিক থেকে, চেনা জানার বাইরে। তাহলে বাইরের দিক থেকে একজন নায়িকাকে খোঁজার চেষ্টা চলছে। কিন্তু বাইরের থেকে নায়িকা নিলে হয়তো ভালো অভিনয় করতে পারে, হয়তো বা অনেক সুন্দরী হতে পারে, দেখতে ভালো, দর্শকরা সেটা গ্রহণ করতে পারে। কিন্তু ওই যে পকেটে তো পয়সা নেই, তাহলে কী হবে, অনেক টাকা দিতে হবে। তাই এই ব্যাপারটা যাতে খুব সহজে মেটানো যায়, তখন বৌদি অমরের কাছে এগিয়ে এসে নিজেই নায়িকা হওয়ার প্রস্তাব দিচ্ছে। আরে নায়িকা তো আমিই হতে পারি, তোমরা শুধু শুধু চারদিকে খুঁজে বেড়াচ্ছ। শম্ভু বলছে তুমি হবে। অমর বলছে সায়দে হ্যাঁ হ্যাঁ শম্ভুদা, বৌদি হন না, অনেক দিন আমাদের দলে আছে। কোন দল? বহুরূপী নাট্য দল। তাহলে অনেক দিন আমাদের দলে আছে, তাহলে অনেক দিন দলে আছে বলেই বৌদিকে কিন্তু জায়গাটা আগে দিতে হবে, অগ্রাধিকার দিতে হবে। অনেক দিন আমাদের দলে আছে, তো উনি নায়িকা হন। শম্ভু বলছে আচ্ছা তাহলে তুমি হও। বৌদি বলছে আচ্ছা নায়িকা তাহলে আমি হলাম, ঠিক আছে, নায়িকা নিয়ে আর কোনো চিন্তা নেই। এখন নায়ক কাকে করা যায়। অমর নায়কের কথা শুনেই তাড়াতাড়ি একটু এগিয়ে পকেট থেকে রুমাল বার করে মুখ মুছে, রুমাল বার করলো, বার করে মুখ মুছে একটু চকচকা হয়ে যাচ্ছে, মুখটুক মুছে। দেখো আমি এমনিতেই নায়ক দেখতে, আরও মুখটুক মুছে নিজেকে সামনে নিয়ে এসে দাঁড় করানো, আমি কিন্তু নায়ক হতে পারি, সেই সুযোগটা আমাকে দেয়া হোক। নিজেকে এইভাবে প্রেজেন্ট করছে। তো পকেট থেকে রুমাল বার করে মুখ মুছে একদিকে কায়দা করে তাকিয়ে একটা পা নাড়তে থাকেন। তার মানে নিজের উপরে বিশ্বাস আছে,
কনফিডেন্স আছে যে আমাকে নায়ক করবেই করবে। এখানে শম্ভুদা আর আমি, শম্ভুদার থেকে অনেক এগিয়ে আছি আমি নায়ক সুলভ চেহারায়, শম্ভুদাকে নয় আমাকে নিশ্চয়ই নায়ক করবে। তাই নিজের উপরে কনফিডেন্স এইভাবেই বোঝাচ্ছে। একটা পা নাড়াতে থাকছে কায়দা করে। বৌদি একবার সৌম্যমিত্রের দিকে আর একবার অমর গাঙ্গুলিকে যেন পরখ করে দেখেন। একবার সৌম্যমিত্রকে দেখছে, একবার অমর গাঙ্গুলিকে, দুজনকে পরখ করছে, দুজনকে যাচাই করছে কাকে নায়ক করা যায়, কাকে নায়ক করা যায়। ব্যাস সিদ্ধান্ত নিয়ে নিয়েছে। বৌদি একবার সৌম্যমিত্র এবং একবার অমর গাঙ্গুলিকে যেন পরখ করে দেখেন, তারপরে সিদ্ধান্ত নেন। তোমরা দাগ দেবে, তারপর সিদ্ধান্ত নেন। এই লাইনটাতে দাগ দাও, তারপর সিদ্ধান্ত নেন। দাগ দিয়েছ? হ্যাঁ স্যার। সিদ্ধান্ত নেয়। তো প্রশ্ন থাকবে কি সিদ্ধান্ত নিয়েছিলেন? না, অমর গাঙ্গুলিকে হতাশ করে সৌম্যমিত্রকেই নায়ক করার সিদ্ধান্ত নিয়েছিলেন। সৌম্যমিত্র কিন্তু নায়ক হওয়ার জন্য মানসিকভাবে প্রস্তুত ছিল না, ভাবেইনি আমি নায়ক হব, আমাকে নায়ক করতে পারে। একজন নায়ক হবেই না, হওয়ার জন্য ভাবেইনি, আর একজন হওয়ার জন্য একদম উদ্গ্রীব। তো যাকে প্রস্তাব দেওয়া হয়েছে সে নায়ক হওয়ার কথা ভাবেইনি, তাহলে হঠাৎ করে যদি তাকে নায়ক করার জন্য প্রস্তাবটা রাখা হয় সে তো অবাক হবেই। অবাক 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 অনেকটা অবাক হয়েছে। দেখো, অবাক হওয়ার পরে 3টে বিস্ময়বোধক চিহ্ন দিয়ে সেই অবাক হওয়ার ব্যাপারটাকে বুঝিয়েছে। সৌম্যমিত্রকে যখন বলছে বৌদি তৃপ্তি মিত্র, আচ্ছা তুমি নায়ক হও, নায়ক তুমি হও, সৌম্য বলছে আমি। দেখো আমির পরে কটা বিস্ময়বোধক চিহ্ন? 3টে বিস্ময়বোধক চিহ্ন। তার মানে এতখানি অবাক হয়েছে। অমর তো হতাশ হয়েছে বৌদির কথা শুনে। বৌদির কথা শুনে সে স্পষ্টতই হতাশ। সে মনে মনে ভেবে রেখেছে আমাকেই নায়ক করবে, আর তাকেই হতাশ করে দিয়েছে। দাগ দাও, বৌদির কথা শুনে সে স্পষ্টত হতাশ, লাইনে দাগ দাও। প্রশ্ন থাকবে যে বৌদির কোন কথা শুনে বক্তা বা অমর গাঙ্গুলি হতাশ হয়েছিল। তারপর অপ্রস্তুত ভাবটা কাটাবার জন্য, একটু স্বাভাবিক হওয়ার জন্য মুখে একটু হাসি আনার চেষ্টা করলো, হাসবার ভঙ্গি করে বলল, হ্যাঁ হ্যাঁ শম্ভুদা আপনি হন, আপনি হন। শম্ভু বলছে আমি হব? ও তো রাজি ছিলই না। আমাকে অবশ্য মানায় ভালো, চেহারাটা একটু নায়ক নায়ক, আমাকে মানায় ভালো, আমি হতেই পারি। অমর বলছে তো সে অবশ্য আমাকে কি আর কম মানায়? হ্যাঁ, আপনাকে মানায়, আমাকে কি আর কম মানায়? চেহারাটা তো আপনার থেকেও আমার কম নয়। যাই হোক, আপনাকে যখন নায়ক করেছে, নায়ক বলে মেনে নিয়েছে, তা আপনি হন। বৌদি তাহলে এখন তুমি নায়ক আর আমি নায়িকা, মানে সৌম্যমিত্র নায়ক, বৌদি তৃপ্তি মিত্র নায়িকা। আর এই ঘরটা ধরো রাস্তা। তাহলে এই ঘরটাকে আমরা রাস্তা ভেবে নিয়েছি। শম্ভু বলছে রাস্তা মানে পাবলিক থরোফেয়ার। পাবলিক থরোফেয়ার মানে জনপথ, সর্বসাধারণের চলাচলের রাস্তা, জনপথ, সবার চলাচলের রাস্তা। অমর বলছে আরে বাবা, ঘরটা রাস্তা? হ্যাঁ, ঘরটাকে রাস্তা বানিয়ে ফেলেন। বৌদি হ্যাঁ, এটা একটা রাস্তা। এখান থেকে নায়িকা কলেজ থেকে ফিরছে। নায়িকা কলেজ থেকে ফিরছে সেটা উল্লেখ করে দেওয়া হলো, তোমরা ব্র্যাকেটে রাখো, নায়িকা কলেজ থেকে ফিরছে। আর নায়ক আসছে। নায়ক কোথা থেকে আসছে? কোথাও উল্লেখ করা আছে কি? হ্যাঁ, কোথাও থেকে হতেই পারে, অফিস থেকে হতে পারে, কলেজ থেকে হতে পারে, স্কুল থেকে হতে পারে, কিন্তু কোথা থেকে ফিরছে সেটা বলা নেই। কারণ নায়ক কোথা থেকে ফিরছে সেটা বড় কথা নয়। কারণ কি? কারণ সে তো নায়ক। আর নায়ককে নিয়ে কেউ খোঁজই করে না যে নায়কের এন্ট্রি কোথা থেকে হচ্ছে, নায়ক কোথা থেকে ঢুকলো, কোথা থেকে ঝাঁপ দিল, লাফিয়ে পড়লো। নায়কের এন্ট্রিটাই বড় কথা। নায়কের উপস্থিতি হওয়ার সাথে সাথে, নায়কের উপস্থিতির সাথে সাথে দর্শকরা একবারে ফেটে পড়ে। কোথা থেকে আসছে, কি কারণে আসছে, ওখান দিয়ে কোথা থেকে যাচ্ছিল, নায়ক কিন্তু এর আগে দেখাই যায়নি, হঠাৎ করে কি করে উদয় হলো, কিচ্ছু ভাবে না দর্শকেরা। এক শ্রেণীর দর্শকেরা, বেশিরভাগ দর্শকেরা নায়কের উপস্থিতিতেই তারা এতটাই উত্তেজিত হয়ে পড়ে, এতটাই যে নায়ককে নিয়ে আর মাথা ঘামায় না। নায়কের এন্ট্রিটা এবং নায়ক যে নায়িকাকে উদ্ধার করতে আসছে ওটা নিয়ে তখন তাদের চিন্তা, পারবে তো উদ্ধার করতে। আবার শেষ মুহূর্তে দেখা গেল ভিলেনের সঙ্গে রীতিমতো ফাইটিং হচ্ছে বা ভিলেনের জালে ফাঁদে পড়ে গেছে।
তারপরে নায়ক তো ভিলেনের ফাঁদ কেটে বেরিয়ে এলো, উদ্ধার পেয়ে গেল। কিন্তু কিভাবে উদ্ধার পেয়ে বেরিয়ে এলো, সবাইকে উদ্ধার করে বের করে দেওয়ার পরে নায়ক এলো কোথা দিয়ে, সেটা আর দর্শকরা খোঁজই করে না। কারণ দর্শকরা জানে নায়ক তো যেভাবে হোক উদ্ধার পেয়েই যাবে। কীভাবে উদ্ধার পেয়েছে সেটা বড় কথা নয়, নায়ক বেঁচে আছে এটাই বড় কথা। কারণ নায়ক তো বেঁচে থাকবেই, নায়ক নায়ক। যাই হোক, তাহলে দেখা যাচ্ছে যে নায়িকা কলেজ থেকে ফিরছে আর নায়ক আসছে। রাস্তায় তাদের দুজনের ধাক্কাধাক্কি হবে। কেন ধাক্কাধাক্কি হবে বলো? সেখান থেকে পরিচয় হবে তাদের। হ্যাঁ, কারণ ধাক্কাধাক্কি থেকেই পরিচয়, পরিচয় থেকেই প্রেম। বায়োস্কোপে এইভাবেই কিন্তু প্রেম শুরু হয়। তাই রাস্তায় দুজনে ধাক্কাধাক্কি হবে। দাগ দাও লাইনটা, রাস্তায় দুজনে ধাক্কাধাক্কি হবে। প্রশ্ন থাকবে কাদের মধ্যে, কেন ধাক্কাধাক্কি হবে? শম্ভু, রাস্তায় ধাক্কাধাক্কি হবে? অমর, আর তাতেই হবে পরিচয়? দাগ দাও, আর তাতেই হবে পরিচয়। এই লাইনটা দাগ দাও, কাদের মধ্যে কীভাবে পরিচয় হবে, প্রশ্ন এটা। রাস্তায় তাদের ধাক্কাধাক্কি হবে আর তাতেই হবে পরিচয়। বৌদি, হ্যাঁ হ্যাঁ, লাভ সিনে তাই হয়। নাও নাও, আমি যাচ্ছি, তুমি এসো। লাভ সিনে তাই হয়, তে দাগ দাও। লাভ সিনে তাই হয়, তাহলে লাভ সিনে কী হয়? প্রথমে রাস্তায় ধাক্কাধাক্কি এবং তারপরে পরিচয়। লাভ সিনে তাই হয়। দুজনে একটু পিছিয়ে গিয়ে স্টার্ট নিতে যান, পিছিয়ে গিয়ে এগোতে যায়। সৌমিত্র হঠাৎ চেঁচিয়ে ওঠেন। সৌমিত্র বাধা দিয়ে বলছে, সৌম্য, আর দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমি তো নায়ক। তা এ নায়ক কে? মানে সে কোত্থেকে আসছে? অফিস, কলেজ থেকে? না, বলাও যায় না আজকাল, স্কুল থেকে। তা আসছে কোথা থেকে সেটা তো বলতে হবে। তুমি যেমন বলে দিলে নায়ক আসছে, নায়িকা আসছে কলেজ থেকে, তো নায়ক কোথা থেকে আসছে? বলছে নায়ক আসছে, এটাই হলো বড় কথা। নায়ক আসছে, এটাই হলো বড় কথা। নায়ক নায়ক, দাগ দাও, এটাই হলো বড় কথা। এটাই হলো বড় কথা। প্রশ্ন হবে কোনটি বড় কথা, বলো কোন কথাটি বড়, কোন কথাটি বড় বা কোনটি বড় কথা? নায়ক যে আসছে এটাই বড় কথা। ওর সঙ্গে যোগ করে দেবে নায়ক নায়ক, আর নায়ক আসছে ওটাই বড় কথা। নায়ক নায়কই হয়, অতএব নায়ক আসছে ওটাই বড় কথা। কেউ আর খোঁজ খবর করেই না কোথা থেকে আসছে, কী ব্যাপার। যাই হোক, বৌদি বলছে নায়ক নায়ক, নায়ক এটাই বড় কথা, নায়ক আসছে, নায়ক নায়ক। শম্ভু, ও নায়ক নায়ক, তার অফিস নেই, কলেজ নেই, কিছু নেই। অমর, খালি সে ধাক্কা দিয়ে বেড়ায়। শম্ভু, বাহ, সকাল থেকে বেরিয়ে পড়েছে একটা ঝোলা নিয়ে, ঘুরে ঘুরে বেড়াবে, ধাক্কা দিয়ে বেড়াবে নায়িকাদের। 10 জন নায়িকাকে ধাক্কা দেবে, তার মধ্যে যার সঙ্গে পরিচয় হবে তার সঙ্গে প্রেম। সকাল থেকে বেরিয়ে পড়েছে ঝোলা নিয়ে, নায়ক নায়ক, খালি সে ধাক্কা দিয়ে বেড়ায়। শম্ভু, বাহ, বেশ তো, ঠিক আছে, তুমি যখন বললে তখন মেনে নিলাম। ঠিক আছে, আমি যাচ্ছি। 2 হাত জোর করে প্রণাম করে বলে, জয় নটনাথায়। নায়িকার সঙ্গে ধাক্কা লাগবে রাস্তায়, পাবলিকের সামনে। পাবলিক তখন যে ছাড়বে না, নায়িকাকে সাপোর্ট করবে, এটাই স্বাভাবিক। তাহলে পাবলিকের হাতে গণধোলাই খেতে হবে। ফলে এই যাত্রায় রক্ষা করো বাবা, জয় নটনাথায়। কে নটনাথায়? শিব বা মহাদেব। ব্র্যাকেটে রাখো নটনাথায়কে। তাহলে নটনাথায়ের নাম নিয়ে যাওয়া শুরু করলো, এই যাত্রায় রক্ষা করো। নায়িকাকে অপমান করতে গিয়ে পাবলিকের হাতে মার। চলতে শুরু করেন। ওদিক থেকে বৌদি আসছিলেন, মাঝ পথে দুজনায় ধাক্কা লাগে। বৌদি এক পা পিছিয়ে যায় ধাক্কা লেগে। বৌদি, এই যে বৌদি মানে নায়িকা, বাংলা বলতে বলতে সঙ্গে হিন্দিও যোগ করেন। কেন? স্ট্যাটাস, ক্লাসটা বাড়াতে হবে। আজকালকার মেয়েরা, আজকালকার নায়িকারা, শহুরে নায়িকারা, শহুরে মেয়েরা শুধু বাংলায় কথা বললে কেমন যেন একটা গাইয়া গাইয়া ব্যাপার। ইন্টারেস্টিং করার জন্য নাকি? ইন্টারেস্টিং শুধু নয়, একটা স্মার্টনেস আনতে হবে, একটু উচ্চ শিক্ষিতা স্মার্টনেস আনতে হবে না? তাহলে একটু একটু স্টাইল, একটু আভিজাত্য, একটু স্ট্যাটাসটাকে যদি একটু হাই করতে হয়, তাহলে একটু বাংলার সঙ্গে 2-4টে ইংরেজি না বললে, মাঝে মাঝে আবার হিন্দি শব্দও বলা যেতেই পারে। কলকাতার নায়িকা বলে কথা,
যাই হোক, বৌদি বলছে কে আপ দেখতে নেই, চোখ খুলে চলতে জানেন না আপনি আপনি বাস। এটা কিন্তু স্ক্রিপ্টে ছিল না, চর কষানোটা দিয়েছে সৌম্যমিত্রের গালে, মানে নায়কের গালে একটা সপাটের চর কষিয়ে দিয়েছে। শম্ভু আর অমর দুজনেই অবাক হয়ে গেছে। আরে আরে কী হচ্ছে, মারামারি কেন, দাগ দাও। আরে আরে কী হচ্ছে, দাগ দাও। আরে আরে কী হচ্ছে, দাগ দাও, দাগ দিয়েছ? কী হচ্ছিল? মারামারি। মারামারি কেন? বৌদি বলছে গম্ভীরভাবে, লভ সিন, লভ সিন, মারামারি না, লভ সিন, লভ সিন এরকম হয়তো। শম্ভু বলছে গালে হাত দিয়ে গাল ঘষতে ঘষতে, এ বড় জখমি লাভ সিন, এ বড় জখমি লাভ সিন, বড় জখম হলাম। তা আমি কি করব? তুমি তো চর কষিয়ে দিয়েছো, এবারে নায়ক হিসেবে আমার কি করা উচিত বলেই দাও। বৌদি তখন বুঝিয়ে দিচ্ছে, আমতা আমতা করো, আমতা আমতা করো, মানে তোতলা হয়ে যাও। কারণ প্রকাশ্যে রাস্তায় একটা মেয়ের হাতে চর খেয়েছো, নায়ক যতই সাহসী হোক, নায়িকার সামনে মুখে কথা ফোটে না, পকেটে রিভলভার নিয়ে ঘুরে বেড়ায়। দাদা ভাই ডন, কিন্তু নায়িকার সামনে এসে একবারে চুপ, বোবা। এত সাহসী, অথচ একটা মেয়ের সামনে কথা বলতে পারে না। আর তার উপরে যদি নায়িকা চর কষিয়ে দেয় আর রাস্তাঘাটে লোকজন দেখতে পায়, তাহলে সেই সময় মুখে তো কথা আসবেই না। তাহলে তোমার কি করা উচিত? তুমি আমতা আমতা করো, আমতা আমতা করো, মানে একটু তোদলা তোদলা করে কথা বলো, জড়িয়ে যাচ্ছে, মুখে কথা আসছে না। শম্ভু বলছে ইয়ে দেখিয়ে বা দায়সী হই, মানে ব্যাপারটা হলো, মানে আপনাকে দেখে আমি মানে এইরকম ধরনের বোকা বোকা, খুব সহজে হার মেনে নেওয়া, নতি স্বীকার করা নায়ককে নায়িকা চায়। কিন্তু তাকে ভিলেনের হাত থেকে উদ্ধার করতে পারবে সেই রকম নায়ককে চায়, কিন্তু নায়িকার কাছে কখনোই হিরোগুরি দেখাবে না, এটা কিন্তু চায় না। বোঝা গেল ব্যাপারটা? বেশিরভাগ নায়িকারা তাই চায়, বেশিরভাগ মেয়েরা তাই চায়। মেয়েদের সামনে ছেলেরা হিরোগিরি দেখাবে না। হ্যাঁ, অন্যান্যদের সঙ্গে হিরোগিরি দেখাবে, ভিলেনের সঙ্গে হিরোগিরি দেখাবে, কিন্তু নায়িকার সঙ্গে হিরোগিরি নয়। নায়িকা যা বলবে তাই শুনবে, উঠতে বসলে ওঠো, বসতে বললে বসো, আমার কথা শুনতে হবে, যা বলবো তাই শুনতে হবে, ডান দিকে যাও ডান দিকে যাবে, বাম দিকে যাও বাম দিকে যাবে। হ্যাঁ, আবার আমাকে রক্ষা করবে, ঢাল হয়ে দাঁড়াবে, বডিগার্ড হয়ে, সাপোর্ট হয়ে। হ্যাঁ, তো এইরকম নায়ককে তো চায়। তা নায়িকা এরকম নায়ককে চায়। নায়কের মধ্যে যে গুণগুলো নায়িকা খুঁজছিল, এখন দেখা গেল এই নায়কের মধ্যে আছে। তাই নায়কের প্রতি নায়িকার দুর্বলতা তৈরি হয়ে গেছে, দুর্বলতা। তো সৌম্যমিত্র যখন এরকমভাবে তোদলা হয়ে বলছে, তখন বৌদি মানে নায়িকা বৌদি চোখের কোণ দিয়ে সলজ্জ ভঙ্গিমায় সৌম্যমিত্রের দিকে তাকিয়ে হঠাৎ বাঁ দিকের উইংসের দিকে চলে গিয়ে নেপথ্যে তাকিয়ে বললেন প্লেব্যাক। সলজ্জ ভঙ্গিমায়, মুখে একটা লজ্জা লজ্জা একটা আনলেন হাসি, এবং চোখের কোণ দিয়ে তীর্যক দৃষ্টি বাণে নায়ককে বিদ্ধ করলেন, অর্থাৎ নায়কের হৃদয়কে ছুঁয়ে গেলেন। আর বাঁ দিকে গিয়ে উইংসের দিকে গিয়ে বললেন এইবার একটা প্রেমের গান হোক, রোমান্টিক, প্লেব্যাক শুরু হোক, প্লেব্যাকে দাগ দাও। তো প্লেব্যাক কোন গান? রবীন্দ্রনাথ ঠাকুরের মালতীলতা দোলে। রবীন্দ্রনাথ ঠাকুরের গান, রবীন্দ্রসঙ্গীত, মালতীলতা দোলে। প্লেব্যাক শুরু হলো। নেপথ্য থেকে বেজে উঠলো হারমোনিয়াম, নেপথ্য থেকে একটা হারমোনিয়াম, হারমোনিয়ামটাকে ব্র্যাকেটে রাখো, হারমোনিয়াম বেজে উঠলো। একটি মেয়ের কণ্ঠে শোনা যায় মালতীলতা দোলে গানের লাইনটি, মালতীলতা দোলেকে ব্র্যাকেটে রাখো, মালতীলতা দোলে গানের লাইন। কিঞ্চিত ন্যাকামির ভঙ্গিতে গাওয়া হয়েছিল, রবীন্দ্রসঙ্গীতকে বিকৃত করা হয়েছিল। বৌদি গানের কথার সঙ্গে ঠোঁট মেলাতে থাকেন, ওদিকে গান বাজছে, এদিকে হচ্ছে বৌদি ঠোঁট মেলাচ্ছেন এবং দু হাতে ধরে থাকেন একটা কল্পিত গাছের ডাল, কল্পিত গাছের ডাল একটা ভঙ্গি করে ধরে থাকেন, নায়িকা সুলভ ভঙ্গি করে ধরে থাকেন। কিন্তু সৌম্যমিত্র আর অমর গাঙ্গুলি বুঝতেই পারলেন না যে বৌদি তৃপ্তি মিত্র মানে নায়িকা ওই রকম ভঙ্গি করে আছেন কেন, কিসের জন্য। তো তখন সৌম্যমিত্র এবং অমর গাঙ্গুলিকে বোঝানোর জন্য, ওরা তো অবাক হয়ে তাকিয়ে আছে, ওদেরকে বোঝানোর জন্য বলছে আরে গাছের ডাল, গাছের ডাল, বুঝতে পারছো না তোমরা,
হ্যাঁ, গাছের ডাল ধরে রেখেছি আমি। আবার গান আরম্ভ করেন, গানটি ফিল্মি কায়দায় গাওয়া হয়েছিল, লাইনটাতে দাগ দাও, লাইনটাতে দাগ দাও, গানটি ফিল্মি কায়দায় গাওয়া হচ্ছিল। তো প্রশ্ন থাকবে কোন গানটি ফিল্মি কায়দায় গাওয়া হচ্ছিল, কিছুটা ন্যাকামোর ভঙ্গিতে বিকৃত করে, না মালতী লতা দোলে রবীন্দ্রনাথের গান। সৌমিত্র বলে ওঠেন, যাও যাও, এই কি রবীন্দ্রনাথের গান হচ্ছে নাকি? এরকম রবীন্দ্রনাথের গান হয়? ওই দোলে দোলে করে গান হয় না, এরকম রবীন্দ্রনাথের গান হয়। কিন্তু নেপথ্যে যিনি হারমোনিয়াম বাজাচ্ছিলেন তিনি বলেন, দাগ দাও, নেপথ্যে যিনি হারমোনিয়াম বাজাচ্ছিলেন তিনি বলেন। এটা থেকে প্রশ্ন আসবে যে হারমোনিয়াম যিনি বাজাচ্ছিলেন মানে হারমোনিয়াম বাদক কি বলেছিলেন সৌমিত্রের কথা শুনে, মানে রবীন্দ্রসঙ্গীতের বিকৃতিকে নিয়ে যখন সৌমিত্র প্রশ্ন তুলেছিল তখন হারমোনিয়াম বাদক কি বলেছিল? বলেছিল, আরে সব সময় কি অ্যাস্থেটিক দিক দেখলে চলে? অ্যাস্থেটিক মানে কি? নান্দনিক। নান্দনিক এর আগেও ছিল। তো সব সময় দিকে কি এই নান্দনিক দিকটাকে দেখলে চলে? আরে বক্স অফিসের দিকে একটু খেয়াল রাখতে হবে না? বক্স অফিস বলে তো একটা কথা আছে। তো বক্স অফিস বলে একটা কথা আছে, আর সব সময় কি এস্থেটিক দিক দেখলে চলে? এই দুটো লাইনের বক্তা কিন্তু হারমোনিয়াম বাদক। এখানে সৌমিত্র বা অমর গাঙ্গুলি বলে স্টুডেন্টরা ভুল করে। এখানে শুধু হারমোনিয়াম বাদকেরই সংলাপ, এই দুটো সংলাপ মনে রাখতে হবে, কিন্তু ভুলে যেও না। তো বক্স অফিসের কথা মাথায় রাখতে হবে, তো নাহলে আমাদের চলবে কি করে? আমরা যদি একটু উপার্জন না করতে পারি তাহলে আমাদের সংসার চলবে কি করে? আমাদের আয় তো দেখতে হবে। তো বক্স অফিসের কথাটা মাথায় রাখতে হবে না? যদি একটু রবীন্দ্রসঙ্গীতকে একটু ব্যঙ্গ বিদ্রুপের মতো করা না হয়, একটু বিকৃত করা না হয়, তাহলে এই আজকার উঠতি বয়সীরা, এই নতুন প্রজন্ম এটা গ্রহণ করবে না, না? তো নাটক দেখতে আসবে না। বক্স অফিসের কথাটা তো মাথায় রাখতে হবে। কিন্তু সৌমিত্র বলে দিচ্ছেন, মনে করিয়ে দিচ্ছেন যে আর বংশদণ্ড বলে একটা কথা আছে, বুঝলে? বংশদণ্ড কে ব্র্যাকেটে রাখো, বলো বংশদণ্ড মানে কি? বাঁশের লাঠি। বাঁশের লাঠি, বংশ মানে বাঁশ, দণ্ড মানে লাঠি, বাঁশের লাঠি, বংশদণ্ড বলে একটা কথা আছে। এই লাইনটা দাগ দাও, বংশদণ্ড বলে একটা কথা আছে, দাগ দেবে। প্রশ্ন থাকবে কোন প্রসঙ্গে বলা হয়েছে, না হারমোনিয়াম বাদকের ওই বক্স অফিসের দিকটাকে খেয়াল রাখতে হবে, মাথায় রাখতে হবে, ওই প্রসঙ্গেই বলেছে। আর বংশদণ্ড বলে একটা কথা আছে, ওটা যখন মাথায় পড়বে, সেটা যখন মাথায় পড়বে বুঝবে তখন দাগ দাও, সেটা যখন মাথায় পড়বে বুঝবে তখন দাগ দাও। প্রশ্ন থাকবে কি মাথায় পড়বে, না বংশদণ্ড। তো বংশদণ্ড মাথায় পড়লে কি বুঝবে, না রবীন্দ্রনাথের গানের বিকৃতি করাটা বুঝে যাবে। বিকৃতি করলে বুঝবে, কিন্তু তার খেসারতও দিতে হবে, খেসারত, ক্ষতিপূরণ। আরে এই কি রবীন্দ্রনাথের গান? এরকম কি রবীন্দ্রনাথের গান হয়? আর বিশ্বভারতী কি পারমিশন দেবে? তোমরা যেভাবে দোলে দোলে করে বিকৃত করছো, এরকম বিকৃত করতে গেলে পারমিশন নিতে হয় রবীন্দ্রভারতীর কাছ থেকে, সরি বিশ্বভারতীর কাছ থেকে। বিশ্বভারতীকে ব্র্যাকেটে রাখো, রবীন্দ্রভারতী না কিন্তু বিশ্বভারতী, খেয়াল রাখবে, কারণ অপশানে রবীন্দ্রভারতীও থাকতে পারে। তাহলে রবীন্দ্রনাথের গান, রবীন্দ্রনাথের সাহিত্য, রবীন্দ্রসঙ্গীত, রবীন্দ্র সাহিত্য এগুলোকে বিকৃত করা যেত না। কারণ বিকৃত করা যেত না, তার যে কপিরাইট কার হাতে ছিল, না বিশ্বভারতীর হাতে ছিল। তাহলে বিশ্বভারতীর কাছ থেকে কিন্তু বিশেষ পারমিশন, অনুমতি নিতে হতো, তবে কি হয়তো পরিবর্তন করা যেত। কিন্তু তার জন্য আবার একটা মোটা অঙ্কের টাকা রাখতে হতো, দিতে হতো বিশ্বভারতীকে। তো বিশ্বভারতী কি পারমিশন দেবে? মোটেও দেবে না, রবীন্দ্রনাথের গান কপিরাইট ওদের হাতে আছে। আর অমর গাঙ্গুলি বলছে আর দিলেও কিন্তু অনেক টাকা রাখতে হবে তাদের কাছে ডিপোজিট, তারপরে যদি দেয় কিন্তু অনেক টাকার ব্যাপার। দাগ দেবে, বিশ্বভারতী কি পারমিশন দেবে, এই লাইনটা দাগ দাও। প্রশ্ন থাকবে বিশ্বভারতী কোন ব্যাপারে পারমিশন দেবে না। আবার দাগ দেবে আর দিলেও অনেক টাকা, এটাও দাগ দাও। আর দিলেও অনেক টাকা, এটাও দাগ দাও। প্রশ্ন থাকবে কে টাকার বিনিময়ে কি দেবে? তাহলে বিশ্বভারতী টাকার বিনিময়ে অনুমতি দেবে রবীন্দ্রনাথের গান বা রবীন্দ্রসঙ্গীতকে বিকৃত করার জন্য বা একটু পরিবর্তন করার জন্য। আর তাছাড়াও সব বাদ দিয়েও হাসি পাবে না। তাছাড়াও রবীন্দ্রনাথের গানকে বিকৃত যদি করে, ওইগুলো শোনে, ওইগুলো শুনলেও দর্শকদের হাসি পাবে বলে মনে হচ্ছে না। বলছে হ্যাঁ ঠিক, এতে লোকে হাসবে না, এই লাইনটা দাগ দাও। এতে লোকে হাসবে না, দাগ দাও। এতে লোকে হাসবে না, দাগ দিয়েছো? হ্যাঁ স্যার। প্রশ্ন থাকবে যে লোকে
হাসবে না? কি দেখে হাসবে না? যাই হোক, আমার তো হাসি পাচ্ছে না, সৌমিত্র বলল আমার তো হাসি পাচ্ছে না। অতএব এইভাবে যদি হাসানো না যায়, এইভাবে যদি দর্শকদের হাসি না পায়, তাহলে কি করা যাবে, কিভাবে হাসানো যাবে? আবার একটা চিন্তায় পড়ে গেল সবাই। বৌদি ভাবছে, তাহলে চিন্তা করছে। অমর গাঙ্গুলি ভাবছে, তাহলে সবাই আবার গভীরভাবে ভাবতে শুরু করে। এই লাইনটা দাগ দাও, সবাই আবার গভীরভাবে ভাবতে শুরু করে। সবাই আবার গভীরভাবে ভাবতে শুরু করে। প্রশ্ন হবে, সবাই কী নিয়ে গভীরভাবে ভাবতে শুরু করে? হঠাৎ বৌদি বলে ওঠেন। তাহলে ভাবনা চিন্তা করতে 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 হঠাৎ বৌদির মাথায় আবার একটা প্ল্যান, পরিকল্পনা চলে এসছে। তো এই পর্যন্ত আজকের আলোচনায় আমরা প্রথম লাভ সিন নিয়ে আলোচনা করলাম, লাইন ধরে ব্যাখ্যা করে দিলাম, আর যে যে প্রশ্ন হতে পারে সেই সমস্ত প্রশ্ন এবং তার উত্তরগুলো আলোচনা করে দিলাম। তো তোমাদের দায়িত্ব হচ্ছে এখানকার প্রশ্নগুলো লাইনটা লিখে, প্রশ্ন লিখে, তার উত্তরগুলো যত্ন সহকারে সময় দিয়ে লিখে কমপ্লিট করা। পারা যাবে? হ্যাঁ স্যার। হ্যাঁ, আজকের এই পর্যন্ত থাকবে। সবাইকে টাটা, গুড নাইট। স্যার টাটা, গুড নাইট। স্যার টাটা।